প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপের অনেকগুলো টপিক আছে। এর মধ্যে প্যাসকেলের সূত্র থেকে এই পদার্থের অবস্থা ও চাপের বাকি অংশটুকু আজ আমি তোমাদেরকে পড়াবো। এই অধ্যায়ে তোমরা অনেকবার দেখিয়েছো যে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে সেটা চারিদিকে সঞ্চালিত হয়। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে এটা স্বাভাবিক। তার কারণ এই চাপটুকু যদি পুরো তরল পদার্থে সঞ্চালিত না হয়, তাহলে তরলের এক অংশের চাপ বেশি এবং অন্য অংশের চাপ কম থাকবে। কাজেই সেখানে একটা প্রস্থচ্ছেদ কল্পনা করে নিলে একদিক থেকে আরোপিত বল অন্য দিক থেকে আরোপিত বল থেকে বেশি হবে এবং এই বলের কারণে তরলটি প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না চাপ সমান হয়ে যায়। প্যাসকেল এই বিষয়ে একটি সূত্র দিয়েছেন বা এই বিষয়ে একটি সূত্র আবিষ্কার করে, তার নাম অনুসারে একে বলা হয় প্যাসকেলের সূত্র। সূত্রের স্টেটমেন্ট হচ্ছে, দেখো তোমরা, যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সে চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থীরা, যদি স্টেটমেন্টটা আমি আবার বলি, দেখো, যে আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এখন এই প্যাসকেলের সূত্রের তোমার গাণিতিক ব্যাখ্যা আছে, অথবা আমরা বল বৃদ্ধিকরণ নীতি থেকে দেখতে পারি। দেখো, বল বৃদ্ধিকরণ নীতিটা কি? দেখো, যে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পৃষ্ঠ সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার বল বৃদ্ধিকরণ নীতিটা দেখো, শোনো, যে আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একই তোমার বল বৃদ্ধিকরণ নীতি বলে। এখন দেখো, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, তো চিত্রের ডেসক্রিপশন দিই আমি। একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটাকে বলা হয় ছোট পিস্টনের সিলিন্ডার। এটা পিস্টন 1, এটা পিস্টন 2। এই সিলিন্ডারটির নাম দেওয়া হয়েছে C1, এই সিলিন্ডারটির নাম দেওয়া হয়েছে C2। ক্ষেত্রফল যেহেতু এটা ছোট, তার নাম দেওয়া হয়েছে A1। এই ক্ষেত্রফল 2, এটা যেহেতু বড়, তার নাম দেওয়া হয়েছে A2। এখানে পিস্টন, এটা যেহেতু ছোট পিস্টন তাই এটা বল F1, যেহেতু বড় পিস্টন তাই এটা বল F2। এখন দেখো, যদি এটা আমি ব্যাখ্যায় দেখতে যাই, তোমরা এর মধ্যে দেখেছো যে আমি ধরেছি দুইটা সিলিন্ডার C1 ও C2, দুইটা সিলিন্ডার, এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ও A2। সিলিন্ডার দুইটি একটি নল দ্বারা সংযুক্ত এবং প্রত্যেকটি সিলিন্ডারে একটি করে পিস্টন লাগানো আছে। এখন সিলিন্ডার দুইটি যে কোনো তরল পদার্থ যদি পূর্ণ করো, তাহলে ছোটো পিস্টনে F1 বল প্রয়োগ করা হলে তাহলে ওই পিস্টনে অনুভূত চাপের মান হবে তোমার F1/A1। এখন দেখো, প্যাসকেল সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, যে এই চাপ তরল পদার্থ দ্বারা সব দিকে সঞ্চালিত হবে। সুতরাং বড় পিস্টনের প্রযুক্ত উচ্চচাপ F1/A1 হবে। এই চাপের জন্য তোমার বড় পিস্টনের অনুভূত ঊর্ধ্বমুখী
বল হবে চাপ ইন্টু ক্ষেত্রফল। আমরা জানি বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, বা তোমার আমরা চাপ শিখে আসছি F1/A1, আর বড় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে তোমার A2 এর সমান। সুতরাং বড় পিস্টনের ঊর্ধ্বমুখী বল যদি F2 হয়, তাহলে F2 ইকুয়াল হবে তোমার F1/A1 ইন্টু A2। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তোমার যে F2/F1 লিখি ইকুয়াল টু A2/A1 লিখতে পারি, তাহলে আমাদের যে স্টেটমেন্ট ছিল যে তোমার বল বৃদ্ধিকর নীতিতে হচ্ছিল যে বড় পিস্টনের প্রদত্ত ক্ষেত্রফল যত বেশি হবে, বলও তত বেশি অনুভূত হবে। ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি 100 গুণ বল বড় হয়, তাহলে ছোট পিস্টন যদি 1 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে 100 নিউটন ঊর্ধ্বমুখী বল তোমার অনুভূত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই আমরা F2/F1 ইকুয়াল টু শিখলাম A2/A1। তাহলে এখানে F2 কি? এখানে F2 হলো বড় পিস্টনের বল, F1 হলো ছোট পিস্টনের বল, A2 হলো বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A1 হলো ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা বলা হয়েছে প্রথমে সিলিন্ডার, তাই আমরা এই সূত্রকে একটু মডিফাই করে লিখতে পারি যে F2/F1 ইকুয়াল A2 মানে সিলিন্ডারের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে তোমার পাই যেহেতু 2, তাহলে R2 হোল স্কোয়ার, A1 মানে পাই R1 স্কোয়ার। এই পাই কাটালে তোমার সূত্র হবে কি R2 হোল স্কোয়ার বাই R1 হোল স্কোয়ার। তাহলে R2 এখন হবে কি বড় পিস্টনের ব্যাসার্ধ, R1 হবে কি ছোট পিস্টনের ব্যাসার্ধ। সেম আমরা এই R2 বা R1 আর ইকুয়াল টু জানি আমরা D/2, তাহলে এটাকে এভাবে মডিফাই করে দেখা যায় যে D2 হোল স্কোয়ার বাই D1 হোল স্কোয়ার। এখানে তোমার D2 হবে বড় পিস্টনের ব্যাস, D1 হবে ছোট পিস্টনের ব্যাস। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা একটা অঙ্কে যাই, দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তোমার, এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রে F1 500 নিউটন দেওয়া আছে, এটা পিস্টন 1, এটা পিস্টন 2। এখানে ক্ষেত্রফল A1 ইকুয়াল দেওয়া আছে 0.09 মিটার স্কোয়ার, ক্ষেত্রফল A2 দেওয়া আছে 2.7 মিটার স্কোয়ার তোমার। তারপরে এটার সরণ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এখানে প্রথম প্রশ্ন 3 মার্কের প্রশ্নে বা গ নম্বর প্রশ্নে বলছে তোমার F2 এর মান নির্ণয় করো, অর্থাৎ বড় পিস্টনে বল নির্ণয় করো। অথবা তোমার এই প্রশ্নে আরেকটা প্রশ্ন চাইতে পারে যে প্রথম পিস্টনের চাপ নির্ণয় করো, অর্থাৎ এই প্রথম পিস্টন বলতে পিস্টন 1 এর চাপ নির্ণয় করতে বলছে। তারপরে তোমার আরেকটা প্রশ্ন এখানে বলছে যে উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা গাণিতিকভাবে আলোচনা করো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এই F2 এর মান নির্ণয় করতে যাই, তাহলে আমি আগে লিখবো, এখানে দেখবো কী কী দেওয়া আছে, আমার উদ্দীপকে কী কী দেওয়া আছে। দেখো প্রথমেই দেওয়া আছে ছোট পিস্টনের বল F1, ছোট পিস্টনের ক্ষেত্রফল, এই ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 ইকুয়াল দেখলাম আমি 0.09 মিটার স্কোয়ার। ছোট পিস্টনের বল দেখলাম F1 ইকুয়াল 500 নিউটন। তারপর এখানে দেওয়া আছে বড় পিস্টনের ক্ষেত্রফল A2 ইকুয়াল 2.7 মিটার স্কোয়ার, বড় পিস্টনের বল F2 ইকুয়াল 4। তাহলে এই নিয়ে আমরা একটা সূত্র একটু আগে শিখলাম যে আমরা জানি F2/F1 ইকুয়াল A2/A1। প্রিয় শিক্ষার্থীরা, যদি F2 বাই করতে চাই, তাহলে F2 ইকুয়াল লিখতে পারি F1 ইন্টু A2/A1। এই F1 এর মান হচ্ছে 500 ইন্টু A2 মান হচ্ছে তোমার 2.7, আর তোমার A1 এর মান হচ্ছে 0.09, তাহলে লিখলাম 0.09। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবে মানে 15 ইন্টু 10 কিউব, মানে 15,000 নিউটন। তাহলে আমার এই অঙ্ক হয়ে অ্যান্সার হয়ে গেল। এখন শিক্ষার্থীরাও এটা চেয়েছে যে প্রথম পিস্টনের চাপ নির্ণয় করো। তাহলে চাপ আমরা জানি, তোমরা শিখে আসছি অর্থাৎ প্রথমে যে P ইকুয়াল টু F/A। তাহলে যদি প্রথম পিস্টন, তাহলে হবে P1 ইকুয়াল টু হবে কি F1/A1। এখন F1 এর মান দেওয়া আছে এখানে 500, আর তোমার A1 এর মান দেওয়া আছে 0.09। তাহলে ক্যালকুলেশন করলে হয়তো তোমার হবে 5555.56 স্কোয়ার অথবা নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের এই অঙ্কের গ মার্কের অ্যান্সার সলভ হয়ে গেল। 4 মার্কের প্রশ্ন চেয়েছে তোমার যে উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখো আমরা
ছোটো পিস্টন হতে উদ্দীপক হতে ছোটো পিস্টনের ক্ষেত্রে পেয়েছিলাম F1 ইকুয়াল 500 নিউটন, ক্ষেত্রফল A1 ইকুয়াল টু পেয়েছিলাম 0.09 মিটার স্কোয়ার। তোমার ওখানে একটা সরণ দেওয়া ছিল L1 ইকুয়াল 5 সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার যেহেতু আছে আমরা স্বাভাবিকভাবে এটাকে মিটার নিয়ে যাব, 100 দিয়ে ভাগ করে হবে 0.005 মিটার। এখন বড় পিস্টনে বল দেওয়া আছে তোমার F2 ইকুয়াল, আমরা এটা গ থেকে পেয়েছিলাম ক্যালকুলেশন করে 15,000 নিউটন অথবা 15 × 10 কিউব। ক্ষেত্রফল উদ্দীপকে দেওয়া ছিল A2 ইকুয়াল 2.7 মিটার স্কোয়ার। আমরা একটা আয়তন কখন সমান হবে দেখো, এখানে ব্যবহৃত তরল অসংকোচনীয় বিধায় ছোট পিস্টনের অবনমিত তরলের আয়তন বড় পিস্টনের উত্তোলিত তরলের আয়তনে কী হবে, সমান হবে। অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু সরণ বা দূরত্ব হচ্ছে বা উচ্চতা হচ্ছে তোমার আয়তন, তাহলে বড় ছোটো পিস্টনের ক্ষেত্রে A1 L1, বড় পিস্টনের ক্ষেত্রে A2 L2, এই দুইটা আয়তন কী হবে, সমান হবে। এখানে যদি আমি L2 মানটা বের করতে চাই তাহলে L2 ইকুয়াল লিখতে পারি A1/A2 × L1, এটাকে মান বসে ক্যালকুলেশন করলে হবে 1/600। এখন তোমার ছোটো পিস্টন করতে যদি আমি কাজের পরিমাণ বের করতে চাই, কাজ মানে W ইকুয়াল টু আমরা F শিখছি, যেহেতু এখানে আমাদের L দেওয়া তাহলে আমরা শিখব W1 ইকুয়াল টু F1 L1। F1 এর মান হচ্ছে তোমার 500, L1 এর মান আমরা দেখো যে এখানে পেয়েছি 0.05, লিখলাম 0.05, এটা ক্যালকুলেশন করলে হবে 25, যেহেতু কাজের একক জুল তাই জুল লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ছোটো পিস্টনের কাজের পরিমাণ পেয়েছি, এখন আমরা বের করবো কি বড় পিস্টনের কাজের পরিমাণ। দেখো তাহলে স্বাভাবিক সূত্র W2 ইকুয়াল টু হবে তোমার কি F2 L2, এই F2 মান আমরা গ থেকে পেয়েছি, L2 মান একটু আমরা ক্যালকুলেশন করলাম, এটা পেয়েছি। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে হবে 25, যেহেতু কাজের একক জুল তাই জুল লিখলাম। দেখো W1 এর মান ছিল 25, W2 মান ছিল কত 25, অর্থাৎ দুইটা কাজের পরিমাণে কী হয়েছে, সমান হয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা লিখতে পারি উভয় পিস্টনের কাজের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা আরেকটা ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করতে চাই, দেখো যে পদার্থবিজ্ঞান ল্যাবে বল বৃদ্ধিকর নীতি পরীক্ষার জন্য একজন ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র স্বর্ণাভ নিচের চিত্রের ন্যায় দুটি পিস্টনযুক্ত সিলিন্ডারের ছোটো পিস্টনের এই ছোটো পিস্টন যেটা তাদের 16 নিউটন বল প্রয়োগ করে বড় পিস্টনে স্থাপিত গোলকটিকে উপরে তুলতে চেষ্টা করলেন। দেখো এখানে D1 মানে ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, D2 দেওয়া আছে 8 সেন্টিমিটার, এই গোলকের ব্যাস দেওয়া আছে 8 সেন্টিমিটার, গোলকের ঘনত্ব আছে 8600, যেহেতু গণিতের একক কেজি পার ঘনমিটার। এখন তোমার দেখো কী কী উদ্দীপকে কী কী প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বলছে যে চিত্রে গোলকটির ভর নির্ণয় করো, যে গোলকটা চিত্রে আছে তার ভর নির্ণয় করো। তারপর একটা প্রশ্ন দেওয়া আছে তোমার স্বর্ণাভ বড় পিস্টন দ্বারা গোলকটিকে উপরে তুলতে পারবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা তাহলে প্রথমেই দেখব যে আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া ছিল গোলকের ব্যাস D ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারি R ইকুয়াল টু D/2, D এর মান হচ্ছে তোমার 8, তার এটা ক্যালকুলেশন করলে হবে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার যে আমরা 100 দ্বারা ভাগ করি মিটার নিলে হবে 0.04 মিটার। দেখো গোলকের ঘনত্ব দেওয়া আছে রো ইকুয়াল টু 8600 কেজি পার ঘনমিটার। এখন আমাদের গোলকের ভর M বের করতে হবে। আমরা একটা সূত্র শিখছিলাম, তোমরা শিখে আসছো যে রো ইকুয়াল টু M/P, তাহলে আমাদের এখানে B দেওয়া নেই, যেহেতু গোলক আমরা জানি গোলকের আয়তন B ইকুয়াল 4/3 পাই R3, যেহেতু আমরা আর এর মান এখানে বের করেছি তাই এটাকে ক্যালকুলেশন করলে B এর মানটা আমরা এখানে পেতে পারি। তাহলে গোলকের বল লিখতে পারি M ইকুয়াল রো B, তাহলে রো এর মান দেওয়া আছে তোমার 8600 ইন্টু B এর মান আছে তোমার এটা, তাহলে ক্যালকুলেশন করলে হবে 2.305 কেজি। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত গোলকের ভর বলেছি আমরা সেটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন বলছে তোমার স্বর্ণাভ বড় পিস্টন দ্বারাও গোলকটিকে উপরে তুলতে পারবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো ছোটো পিস্টনের ব্যাস দেওয়া ছিল D1 ইকুয়াল 5 সেন্টিমিটার, একে যে আমরা মিটার নিয়ে হবে 0.05 মিটার। তাহলে এখানে আমরা ছোটো পিস্টনের প্রস্থের ক্ষেত্রে বের করতে পারি A1 ইকুয়াল টু 1/4 পাই D1 স্কোয়ার, ক্যালকুলেশন করলে এই মানটা হবে। বড় পিস্টনের ব্যাস সেমভাবে D2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে 100 ভাগ করতে হবে।
সেমভাবে বড় পিস্টনের ক্ষেত্রফল A2 ইকুয়াল, এটা ক্যালকুলেশন করলে এই মানটা আমরা পাবো। আমরা শুধু জানি F2/F1 ইকুয়াল জানি তোমার কি A2/A1। এখানে যে F2 মান বের করতে চাই তাহলে হবে তোমার A2/A1 ইন্টু F1, এটা মান বসে ক্যালকুলেশন করলে হবে তোমার কত 40.96 নিউটন। প্রিয় বন্ধুরা দেখো, এখন গোলকের বল আমরা গ থেকে পেয়েছিলাম M ইকুয়াল 2.305 কেজি। এখন যদি আমরা গোলকটির ওজন বের করতে চাই তাহলে ডাব্লুকে আমরা F ইকুয়াল লিখতে পারি mg। F ইকুয়াল লিখতে পারি কি mg। তাহলে m এর মান আমরা গ থেকে পেয়েছিলাম 2.305 ইন্টু জি এর মান পেয়েছিলাম 9, আমরা জানি 9.8, এটা ক্যালকুলেশন করলে হবে 22.58 নিউটন। দেখো তোমরা বড় পিস্টনে বল পেয়েছিলে 40.96 আর গোলকটির ওজন পেয়েছিলে 22.58। যদি বড় পিস্টনের অনুভূত বল গোলকের চেয়ে বেশি, সুতরাং গোলকটিকে উপরে ওঠা সম্ভব হবে। যদি গোলকটির ওজন বেশি হইতো, বড় পিস্টনের অনুভূত বল কম হইতো, তাহলে উপরে ওঠানো সম্ভব হতো না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ টপিক, স্থিতিস্থাপকতা। তোমরা সবাই জানো যে স্থিতিস্থাপকতা কি। আমি আবার বলছি, দেখো, যখন কোনো বস্তুকে একটি বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটা বিকৃতি ঘটে, বলটি সরিয়ে নিলে আকৃতির অবসান ঘটে, আবার বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি আবার সংজ্ঞাটা বলি, দেখো, যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভিতরে একটা বিকৃতি ঘটে, বলটি সরিয়ে নিলে তার বিকৃতির অবসান ঘটে, আবার বস্তুটি আবার তার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম হলো স্থিতিস্থাপকতা। দেখো, তবে মনে রাখতে হবে কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, তার মাঝে একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। এই সীমাকে বলা হয় তোমার স্থিতিস্থাপক সীমা। যেমন তুমি একটা রডকে অল্প একটু বাঁকা করে ছেড়ে দিলে সেটি সোজা হয়ে যায়, বেশি বাঁকা করলে বাঁকা হয়ে আর সোজা হয় না। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এখন আমরা আসি বিকৃতি। দেখো, বাহির থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা আকৃতির যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। আবার বলি আমি, দেখো, বাহির থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ L1 দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি L হয় তাহলে বিকৃতি হবে তোমার L-L0/L1। বিকৃতির কোনো একক নাই, এটি একটা সংখ্যা মাত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন বিকৃতির পরে যদি আমরা পীড়নের সংজ্ঞা যাই, দেখো, একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতর যে বল তৈরি হয় সেটা হচ্ছে পীড়ন। অর্থাৎ এ প্রস্থচ্ছেদের একটা বস্তুকে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে, সেই বিকৃতি যদি F প্রতিরোধ বল তৈরি হয় তাহলে আমরা পীড়ন ইকুয়াল জানবো F/A। F এর পরিবর্তে অনেক সময় তোমার টিও লেখা যায়। পীড়নের একক আছে, পীড়নের একক আর তোমার চাপের একক একই। অর্থাৎ চাপের একক যেহেতু নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, তাহলে পীড়নের একক হবে তোমার কি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, পীড়ন এবং বিকৃতি নিয়ে বিজ্ঞানী হুক একটি সূত্র আবিষ্কার করছে, তার নাম অনুসারে একে বলা হয় হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, বা পীড়ন ইকুয়াল টু লেখা যায় ধ্রুবক ইন্টু বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল লেখা যায় কি তোমার ধ্রুবক। দেখো, এখন আমরা শিখে আসছিলাম তোমার যে বিকৃতি সমান সমান L/L0, L-L0/L0 এবং পীড়ন ইকুয়াল টু আমি তোমাকে বলছিলাম যে F/A। এটাও বলেছিলাম এই F এর বিরুদ্ধে লেখা যায় কি তোমার T, তাহলে T/, কি হবে A। তাহলে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, তাহলে তোমার দেখো
টি বাই এ ইকুয়াল প্রপোর্শনাল এল মাইনাস এল নট বাই এল নট। টি বাই এ ইকুয়াল এই প্রপোর্শনাল বলতে ওয়াই এল মাইনাস এল নট বাই এল নট। এখানে একটা ওয়াই একটা ধ্রুবক, এই ধ্রুবকের নাম হচ্ছে ইয়াংস মডুলাস। এর একক হলো তোমার নিউটন পার মিটার স্কোয়ার। এল নট হলো আদি দৈর্ঘ্য, এল হলো শেষ দৈর্ঘ্য, এ হলো তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, টি হলো এখানে বল বা টান। দেখো এখন যদি একটা আমরা ম্যাথমেটিক্সে যাই, দেখো এই সূত্রে যদি একটা অঙ্কে যাই, উপর থেকে ঝুলানো 0.5 মিটার লম্বা এবং 0.1 মিটার প্রস্থচ্ছেদের একটা ধাতব দণ্ডের নিচে একটি 10 কেজি ভর ঝুলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে 0.501 মিটার। এই ধাতব দণ্ডটির ইয়াংসের মডুলাস কত? তাহলে আমরা আগে দেখব এখানে কি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে মানে তোমার ভর এম ইকুয়াল 10 কেজি, ধাতব দণ্ডের আদি দৈর্ঘ্য এল নট ইকুয়াল তোমার দেওয়া আছে 0.5 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এও দেওয়া আছে তোমার 0.01 মিটার স্কোয়ার, শেষ দৈর্ঘ্য এল ইকুয়াল টু দেওয়া আছে 0.501 মিটার। আমরা এখন টান জানি, টি ইকুয়াল জানি এম জি, এম এর মান 10, জি এর মান আমরা স্বাভাবিকভাবে জানি 9.8। এখন ইয়াংসের মডুলাস ওয়াই ইকুয়াল টু ওয়াট। সুতরাং আমরা টি বাই এ ইকুয়াল ওয়াই ইন্টু এল বিয়োগ এল নট বাই এল নট। এখন ওয়াই ইকুয়াল লিখতে পারি টি বাই এ, তাহলে এটা উল্টে যাবে, এই এল নটটা উপরে চলে যাবে, এল বিয়োগ এল নটটা নিচে চলে আসবে। এই মান বসে ক্যালকুলেশন করলে হবে তোমার 4.9 × 10⁶। যেহেতু ইয়াংসের মডুলাসের এক হলো নিউটন পার মিটার স্কোয়ার, লিখলাম তাই। এখন তোমরা সবাই জানো যে পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস। এখন পদার্থের একটা নতুন অবস্থা, তার নাম হচ্ছে তোমার প্লাজমা। চতুর্থ অবস্থার নাম হচ্ছে কি? প্লাজমা। এখন এটা সম্বন্ধে আমরা জানবো। দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এই প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রার আয়নিক গ্যাস। প্লাজমার বড় সোর্স বা উৎস হচ্ছে সূর্য। তাছাড়া অন্যান্য নক্ষত্রগুলো প্লাজমার উৎস। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমার অবস্থার উৎপত্তি হয়। গ্যাসের ন্যায় প্লাজমা কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। প্লাজমা কণাগুলো তড়িৎ আদান বহন করে, তাই প্লাজমা তড়িৎ পরিবাহী হিসেবে কাজ করে। শিল্প কারখানায় প্লাজমায় টর্চ হিসাবে ধাতব পদার্থ কাটা হয়। তাছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘরে টিউবলাইটের ভিতরে প্লাজমা তৈরি হয়। নিয়ন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায় সেগুলোর ভিতরেও প্লাজমা থাকে। বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায় সেটিও প্লাজমা। আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থটি, সেটিও প্লাজমা অবস্থায় আছে। আমরা বর্তমানে ফিউশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি। হালকা নিউক্লিয়াসকে একত্র করে ফিউশন পদ্ধতিতে শক্তি করার জন্য প্লাজমা ব্যবহার করার চেষ্টা করা হয় এবং এটি এখন পদার্থবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি করে বেশ উপকৃত হবে। তোমাদের স্ব বিষয়ভিত্তিক শিক্ষককে আগামীকাল যে হোমওয়ার্কটা দিবে তা হলো জ্ঞানমূলক দিবে প্যাস্কেলের সূত্র, পীড়ন, বিকৃতি, হুকের সূত্র, স্থিতিস্থাপকতা কাহাকে বলে। অনুদাহরণ দিবে এখান থেকে 2টা। 10 প্যাস্কেল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আরেকটা দিবে ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। 2টা অনুধাবন প্রশ্ন, 2টা অনুধাবন দিবে আর তোমার 5টা জ্ঞানমূলক লিখবে আর 2টা ক্রিয়েটিভ দিবে। ক্রিয়েটিভ একটা আমি প্রশ্ন লিখে দিয়েছি এখানে, দেখো। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে 5 সেন্টিমিটার স্কোয়ার ও 10 সেন্টিমিটার স্কোয়ার। ছোট পিস্টনের উপর 10 কেজি বরের একটি বস্তু চাপানো হলো। তাহলে গমাকের প্রশ্ন বলছে ছোট পিস্টনের বল নির্ণয় করো। উদ্দীপকের উল্লিখিত ঘটনা কীভাবে প্যাস্কেলের সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আর তোমার বরিশাল বোর্ড 2017টা করে স্ব সাবজেক্ট টিচারকে তোমরা আগামীকালের মধ্যে হোমওয়ার্কটা জমা দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটি অনেক উপকারে আসবে আর তোমরা ভালো করে পড়াশোনা করবে, এটা আশা করি। আর বাসায় থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।